লন্ডন আই বা প্যারিসের আইফেল টাওয়ার বা হলিউডের হলিউড সাইন কে না জানে, তাই না? কিন্তু জানা আছে কি এইগুলো কিন্তু সবকটাই কোনো না কোনো সময় টেম্পোরারি স্ট্রাকচার হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এগুলোই হয়ে ওঠে ওই জায়গাকার আইকনিক সিম্বল। ঠিক আমাদের এখানেও স্যান ফ্রান্সিসকোতে এইরকমই একটা জায়গা আছে যেটা কিনা এরকমই টেম্পোরারি স্ট্রাকচার হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটাও কিন্তু স্যান ফ্রান্সিসকোর একটা আইকনিক সিম্বল তৈরি হয়ে ওঠে। চলো আজকে আমরা সেই জায়গাটাই ঘুরে আসি। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, আবার চলে এসেছি ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে। হিমাদ্রি সবাই গাড়িটা বের করছে আর আমি ভিডিওটা ভাবলাম একটুখানি ইন্ট্রোটা দিয়ে দিই। তো আজকে হিমাদ্রি একটু স্যান ফ্রান্সিসকোর দিকে কাজ আছে, আর তাই জন্য ভাবলাম যে আমরাও একটুখানি ঘুরে আসি। আর ভাবলাম চলো তোমাদেরও একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। অনেকবারই আমি স্যান ফ্রান্সিসকো দেখিয়েছি, কিন্তু আজকে যে জায়গাটায় যাব এটা কিন্তু আগে কখনো দেখাইনি আমি। আমাদের এখানে এখন প্রচণ্ড রোদ, যদিও হাওয়া আছে কিন্তু খুবই গরম। কিন্তু স্যান ফ্রান্সিসকোতে ভীষণ ঠান্ডা, তাই জন্য অগত্যা জ্যাকেট ট্যাকেট সব নিয়ে যেতে হচ্ছে আমাদের এখানে গরমকালে দেখো সমস্ত জায়গাটা শুধু হলুদ হয়ে গেছে আর চারদিকে শুধু বুশ ফায়ার হচ্ছে। মানে কত জায়গায় যে এরকমভাবে আগুন জ্বলতে দেখলাম। আসবার সময় তো উল্টো দিকের রাস্তাটা পুরো আটকে গেছিলো। আর এইটা দেখা যাচ্ছে বার্টে স্টেশন। হিমাদ্রি এরকম বার্টে স্টেশন দিয়ে মানে ট্রেনে করে কোভিডের আগে স্যান ফ্রান্সিসকোতে অফিস যেত, কারণ স্যান ফ্রান্সিসকোতে গাড়ি রাখতে খুব প্রবলেম হয়। আজকে গুনগুন আমাদের সঙ্গে যাচ্ছে না, জিয়ান গুনগুনের সঙ্গে ফেস টাইম করছে মনে হয়, একটুখানি খারাপ লাগছে। তবে ও অনেকবারই স্যান ফ্রান্সিসকো যায়, তো যাই হোক তবু আমাদের সঙ্গে গেলে একটুখানি আমার ভালোই লাগে, কিন্তু কি আর করা যাবে, এটাই জীবন। এই জায়গাটা, এটা ক্যাস্ট্রো ভ্যালি পার হচ্ছি, এই জায়গাটায় কিন্তু পাহাড়টা অনেকটাতেই জায়গাতেই গাছ আছে। মানে আমাদের দিকটা যেরকম একদম হলুদ, এদিকটাতে অতটা হলুদ থাকে না, সবুজই থাকে। যতবারই এখান দিয়ে যাই পাহাড়ের খাঁজে বাড়িগুলো দেখে যেন মনে হয় যে বেড়াতে এসেছি কোনো হিল স্টেশনে। আর এখন তো আমাদের সবসময়ই পাহাড় আর সমুদ্র। আরেকটু এগোলেই পৌঁছে গেলাম সমুদ্রে। স্যান ফ্রান্সিসকোর আইল্যান্ডটাতে পৌঁছতে গেলে আমাদের কোনো না কোনো ব্রিজ দিয়ে বে তো পেরোতেই হয়, আর তার জন্য টোল দিয়ে যেতে হয়। আর সেখানেই দেখলাম লম্বা লাইন। আমরা বোধহয় 15 মিনিটস বসে আছি, এত আস্তে আস্তে টোলের এখানটা পাস করছে, পাগলে যাচ্ছে। তোর একটাও কোনো লোক বসে নেই, তাহলে ফাস্ট ট্র্যাক দিয়ে করছে না। আর যদি ফাস্ট ট্র্যাক কারো না থাকে, আমি তোমার ছবি দিয়ে বিল পাঠিয়ে দেব, নাম্বার প্লেট দিয়ে। পুরো লাল হয়ে রয়েছে, মানে যেটা 10 মিনিটের রাস্তা সেটা যেতে লাগবে এখন 1 ঘন্টা 41 মিনিট। 41 মিনিট এখন এখান দিয়ে ট্রেজার আইল্যান্ডে পাস দিয়ে। ট্রেজার আইল্যান্ডে কি আছে? আইল্যান্ড। আর অ্যালকাট্রাজটা হলো এইখানটাতে। একবার দেখাবো, সবাই দেখেছে হয়তো, তাও দেখাবো আরেকবার। বেশ কিছুক্ষণ ধৈর্যের পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে এবার আমরা উঠলাম বে ব্রিজে। সান ফ্রান্সিসকোকে মেনল্যান্ডের সঙ্গে কানেক্ট করে দুটো ব্রিজ, একটা হলো গোল্ডেন গেট ব্রিজ আর একটা হলো এই বে ব্রিজ। এই বে ব্রিজটা কিন্তু আবার দোতলা, মানে তলা দিয়ে একদিকে গাড়ি যায়, আবার ওপর দিয়ে আরেক দিকে গাড়ি আসে। রিসেন্টলি রাশিয়ার যে ভূমিকম্প হয়েছিল তাতে তো এখানে সুনামির ওয়ার্নিং ছিল, কিন্তু ভয় ভয় লাগছিল একটুখানি এখান দিয়ে যেতে। তার কারণ হলো 1989-এ আর্থকুয়েকে কিন্তু বে ব্রিজের আবার একটা পার্ট একটুখানি কোল্যাপসও করে গেছিলো। যাই হোক, সব ভয় টয় সরিয়ে ভাবলাম একটুখানি বাইরে যে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে আর পিয়ার দেখা যাচ্ছে, ওটাই একটুখানি এনজয় করি। স্যান ফ্রান্সিসকোর বড় বড় বাড়ি, সরু সরু রাস্তা এবং অবশ্যই ট্রাম লাইনের জটা জাল আমার ভীষণই ভালো লাগে। আমার কেন জানি না কলকাতা মনে পড়ে যায় খালি। তবে কলকাতার সঙ্গে এখানে যেটা ডিফারেন্স সেটা হলো এখানকার রাস্তা হলো অসম্ভব চড়াই উতরাই, এতটাই উঁচু নিচু যে মনে হবে যেন রোলার কোস্টার চড়ছো। এটা বোধহয় আমি আগেও বলেছি, যতবারই সান ফ্রান্সিসকো আসি আমার এই ফিলিংটা সবসময়ই হয়। সান ফ্রান্সিসকো এলে কোথাও যদি না যাও, শহরটা ঘুরতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো এটা গেল কেবল কার। দেখ তুই উপরটা দেখ, একটা বাড়ির 10 তলার ছাদের উপরে রাস্তাটা উঠে গেছে। জ্যামে ধাক্কা খেতে খেতে আমরা প্রায় অবশেষে পৌঁছেই যাচ্ছি এবার আমাদের গন্তব্যে। এই ডান দিকে যাচ্ছে গোল্ডেন গেট ব্রিজ,
জিয়ান বলছিল, আচ্ছা মাম্মা সবসময় সান ফ্রান্সিসকো আসলেই গোল্ডেন গেট ব্রিজ দেখতে চাও, আচ্ছা হাওড়া ব্রিজও কি দেখতে যাও? বললাম না, হাওড়া ব্রিজ হয়তো দেখতে যাই না, কিন্তু যখন সেকেন্ড হুগলি ব্রিজ তৈরি হয়েছিল তখন কিন্তু ওটাতে চড়বার একটা আলাদাই মজা ছিল। মানে আমি আর হিমাদ্রি রাত্রিবেলা, মানে বেশ রাত্রিরে শুধুমাত্র গাড়ি নিয়ে সেকেন্ড হুগলি ব্রিজটা এদিক থেকে ওদিক যেতাম, আবার ওদিক থেকে ফিরে আসতাম। খুব সুন্দর রোদ ঝলমলে রবিবারের দুপুর। আজকে রোদ আছে, গরম নেই কিন্তু। তো আজকে আমরা এসেছি প্যালেস অফ ফাইন আর্টসে। এই জায়গাটা অদ্ভুত সুন্দর একটা জায়গা। তবে এই জায়গাটার সম্বন্ধে কিছু বলবার আগে আমাকে ফিরে যেতে হবে বেশ কিছু বছর আগে। সালটা 1915। 1906-এর ভয়ঙ্কর ভূমিকম্প আর অগ্নিকাণ্ডের স্মৃতি থেকে একটু একটু করে বেঁচে উঠছে সান ফ্রান্সিসকো। আর সেই সময় সান ফ্রান্সিসকোতে আয়োজিত করা হলো প্যানামা প্যাসিফিক ইন্টারন্যাশনাল এক্সপোজিশন। আর এর কারণটাই ছিল প্যানামা ক্যানেল কমপ্লিশন আর এই যে 1906-এর ভূমিকম্প থেকে নিজেদের বেঁচে ওঠা, এটাকেই সেলিব্রেট করা। আর সেই উপলক্ষেই বিখ্যাত আর্কিটেক্ট বার্নার্ড মেবেক বানিয়ে ফেললেন এক অদ্ভুত সুন্দর স্থাপত্য। এই স্থাপত্যটা কিন্তু অনেকটাই অনুপ্রাণিত রোমান আর্কিটেকচার থেকে। রোমে গিয়ে আমি দেখেছি এরকম কিন্তু আর্কিটেকচার ওখানে অনেক দেখা যায়। এখানে আছে টোটাল 22টা এরকম বড় বড় স্তম্ভ আর 162 ফুট উঁচু একটা গম্বুজ, আর চারদিকে রয়েছে জল দিয়ে ঘেরা, অপূর্ব সুন্দর। এই জায়গাটা কিন্তু কোনো পার্মানেন্ট কোনো একটা স্ট্রাকচার হিসেবে তৈরি হয়নি। ওই যে ওয়ার্ল্ড ফেয়ারটা হয়েছিল, যে বিশ্ব মেলা, সেখানে মানুষ ওই ভিড়ভাড়াক্কা থেকে একটুখানি যদি জিরোতে চায়, একটু শান্তিতে বসতে চায়, সেই কারণেই এই জায়গাটা তৈরি হয়েছিল। আর সত্যি এখানে ঢুকে যেন মনে হলো কি শান্ত, কি ঠান্ডা, কি ভালোই যে লাগছিল। গম্বুজের সামনের যে জলটা, এটাতে কিন্তু পুরো গম্বুজের রিফ্লেকশনটা পড়ে, কিন্তু আমার ক্যামেরাতে ধরা পড়েনি, কিন্তু দেখতে অপূর্ব লাগছিল। এত সুন্দর একটা স্ট্রাকচার ভাবা যায় শুধুমাত্র টেম্পোরারি একটা মেলার জন্য তৈরি হয়েছিল, ঠিক যেরকম আইফেল টাওয়ারও তৈরি হয়েছিল একটা মেলার জন্যই। কিন্তু যাই হোক, তখনকার মানুষ কিন্তু বলল যে না, এত সুন্দর স্ট্রাকচার কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না, কারণ এটা এমন জিনিস, যেহেতু টেম্পোরারি স্ট্রাকচার এমন জিনিস দিয়ে তৈরি হয়েছিল যে কালের নিয়মে তো সব নষ্টই হয়ে যাচ্ছিল, শুধুমাত্র লোহার যে ভেতরের স্ট্রাকচারটা সেটাই ছিল। আর তারপরে 1960-তে এটাকে আবার পুরো নতুন করে ভালো করে শক্তপোক্ত জিনিসপত্র দিয়ে আর কি তৈরি করা হয়। জিয়ান ভীষণ বিরক্ত হচ্ছে, কারণ এখানে জিনিস দেখতে এসছে, ছবি তুলতে নয়, তাই জন্য খালি বলছে ও নিজে কিন্তু নিজে তুলছিস ছবি। হ্যাঁ, প্রফেশনাল ফটোগ্রাফি হচ্ছে। এবার আমরা কোন দিকে যাবো, যেতে পারবো এখান দিয়ে? অসাধারণ জায়গা। ফটোশ্যুটটা দেখে মাথায় একটা প্ল্যান এলো, জিয়ানকে বলতেই যদিও বললো আমাকে প্লিজ এরো না ছবি তুলতে, সেটা হলো যে শাড়ি পরে এবার একদিন আসবো। এই যে এখানে আবার আরেকটা কোনো ভিডিও শ্যুট হচ্ছে, জাপানিজ মনে হয়, কে জানে, বুঝতে পারছি না, ছাতাটা দেখে তো তাই মনে হচ্ছে। একটু এগোতেই দেখি ইন্ডিয়ান একটা গানেরও শুটিং হচ্ছে। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু ওই যে সান ফ্রান্সিসকো প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা। কিছু আছে নাকি? আমরা যাচ্ছি মানে ঠান্ডায়, মোটামুটি হাওয়ায়, আর আমার ছেলে এত প্রচণ্ড সোয়েটার পরেনি, আমি শীতে পুরো কাঁপছি এখন, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে জ্যাকেটটা পরি। অদ্ভুত জায়গা এখানে, দেখো রাস্তা দিয়ে গোকাট করে যাচ্ছে। সান ফ্রান্সিসকো যাবো আর সমুদ্রের ধারে যাবো না, এটা তো হতেই পারে না। অ্যাকচুয়ালি পার্কিংয়ের ঠিক সামনেই সমুদ্র, তাই জন্য ভাবলাম একটুখানি বসি। জলের রঙটা অনেকটা গ্রিনিশ টাইপের লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর দূরে দেখা যাচ্ছে গোল্ডেন গেট ব্রিজ, কিন্তু সবসময় ওখানটাতে না কীরকম কুয়াশা কুয়াশা হয়ে থাকে, তাই জন্য ঠিকমতো ক্লিয়ার কখনোই দেখা যায় না। সমুদ্রের ধারে পৌঁছেছি, তো সুন্দর লাগছে। নদী বসে আছে, আবার কায়দায় যখন প্রত্যেকটা ছবি তুলে নি। ওই দূরে দেখা যাচ্ছে সেই ভয়ঙ্কর জেল আলকাট্রাজ। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু খুবই কাছে, তবে ওখানে যেতে গেলে বোটে করেই যেতে হয়।
দেখি আমার খুব ইচ্ছা আছে তোমাদেরকে আমার চোখ দিয়ে আলকাট্রাজ দেখানো। সমুদ্রের ধারে কিছুক্ষণ বসে ঢেউ গোনার পরে এবার আমরা চললাম পেট পুজো করতে। আজকে আবার চলেছি আমরা চায়না টাউনে, কারণ জিয়ান ডাম্পলিং খেতে খুবই ভালোবাসে আর চায়না টাউনে তো খুবই ভালো ভালো ডাম্পলিং পাওয়া যায়। এই জায়গাটা চায়না টাউনে হাঁটতে খুব ভালো লাগে, যদিও আজকে আমরা গাড়ি করেই যাচ্ছি, কিন্তু হেঁটে হেঁটে ঘুরতেও বেশ ভালো লাগে। আবাসি হাওয়া, প্রচণ্ড হাওয়া। আমরা চলেছি খাবার খেতে। সুন্দর একটা চায়ের জায়গা, চায়ের কেটলি আর চায়ের কাপ, আর জিয়ান দিচ্ছে চা। আমরা তো খাবার অর্ডার দিয়েইছি, তোমাদের ভাবলাম কয়েকটা জিনিস দেখাই। দেখো পিগ নাকল পাওয়া যায়, তারপরে আবার একটা ম্যাগি চিকেন কিছু একটা দেখলাম, ভাবলাম যা বাবা এখানেও ম্যাগি। তো যাই হোক, আমাদের খাবার এসে গেছে। চাউমিন নিয়েছি, আজকে খুবই সিম্পল খাবার আমাদের, চাউমিন আর কুম্পাও চিকেন। আর কুম্পাও চিকেন খেতে আমাদের প্রচণ্ড ভালো লাগে, আর ডাম্পলিং। এইটুকুই আজকের খাবার। তো চলো চটপট করে খাওয়ার শেষ করে নিই, আর তারপরে আবার বাড়ির দিকে রওনা। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে চললাম। এই বাড়িটা কত উঁচু দেখো, আমি গাড়ির ছাদ দিয়ে দেখাচ্ছি কত উঁচু যে বাড়িটা। আমি তখন বলেছিলাম না বে ব্রিজ দোতলা, এ দেখো এবার আমরা একতলা দিয়ে ফিরছি। আসার সময় ওপর দিয়ে এসেছিলাম, এইবারে আমরা তলা দিয়ে ফিরছি। আমাদের ওপর দিয়েও কিন্তু গাড়ি যাচ্ছে উল্টো দিকে। যাই হোক, আপাতত বাড়িই চলে এলাম। কলকাতায় সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কলকাতায় কেন? ও আচ্ছা আচ্ছা, সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তুমি আমাকে বললে না তো? আরে ওই তো হয়ে গেছে, ওর মধ্যেই সবার মধ্যেই ঢুকে আছে। চলো টাটা, আর ভিডিওটাকে বড় করবো না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।